আজকের লেকচার শুরু করার আগে প্রিভিয়াস লেকচারের যে টপিকগুলো আমরা কভার করেছিলাম সেই টপিক থেকে আগে একটা নিউমেরিক্যাল ডিসকাস করে নিই। তো দেখতে পাচ্ছ একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে। এটা হচ্ছে একটা পরিবাহীর কোনো একটা অংশ যার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, মানে একটা পরিবাহীর অংশ হচ্ছে এটা যার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। তো এই পরিবাহীর ক্রস সেকশনটা নন ইউনিফর্ম দেখতে পাচ্ছ। এক নাম্বার প্রান্তে যে ক্রস সেকশন রয়েছে, ক্রস সেকশনাল এরিয়া রয়েছে সেটা হচ্ছে A1, আর 2 নম্বর প্রান্তের যে ক্রস সেকশনাল এরিয়া রয়েছে সেটা হচ্ছে A2। তোমাকে কম্পেয়ার করতে হবে যে 1 নাম্বার আর 2 নাম্বার প্রান্তে যে ইলেকট্রনগুলো মুভ করছে তার ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি, মানে কোন প্রান্তে ড্রিফট ভেলোসিটি বেশি হবে, কোন প্রান্তে ড্রিফট ভেলোসিটি কম হবে, কোন প্রান্তে কারেন্ট ডেন্সিটি বেশি হবে, কোন প্রান্তে কারেন্ট ডেন্সিটি কম হবে, এইসব নিয়ে মোটামুটি ডিসকাশন করতে হবে। যাই হোক, তো তুমি লক্ষ্য করে দেখো এটা যেহেতু পরিবাহীর একটা অংশ, তার মানে এই প্রান্তে যেই পরিমাণ চার্জ ঢুকেছে, মানে চার্জ ঢোকার হার বা রেট অফ ফ্লো অফ চার্জ, এই প্রান্তে যতটা মানে যে হারে চার্জ ঢুকবে এই হারে সেম হারে চার্জ বেরিয়ে যাবে। মানে রেট অফ ফ্লো অফ চার্জ থ্রু 1 ইজ ইকুয়াল টু রেট অফ ফ্লো অফ চার্জ থ্রু 2। তুমি ইমাজিন করতে পারো এটা হচ্ছে একটা পাইপ, ঠিক আছে, যার পাইপের ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে নন ইউনিফর্ম। তো তুমি এইখানে যে হারে জল ঢোকাবে বাইরে সেম হারেই তো জল পাবে। এইখানে তো জল জমতে শুরু করবে না, এইখানে তো আর জল জমতে শুরু করবে না। যদি জল জমতে শুরু করে পাইপ ফেটে যাবে। এক্স্যাক্টলি যে হারে এইখানে কারেন্ট ফ্লো, মানে যে হারে এইখানে ইলেকট্রন ঢুকছে বা চার্জ ঢুকছে সেম হারে চার্জ এখান থেকে বেরোতেও শুরু করবে। যদি এইখানে চার্জ জমে না যায় তবে এইখান থেকে তো চার্জ জমবেও না, চার্জ তোমার প্রডিউসও হবে না। তার মানে রেট অফ ফ্লো অফ চার্জ থ্রু 1 ইজ ইকুয়াল টু রেট অফ ফ্লো অফ চার্জ থ্রু 2। এখান থেকে বুঝতে পারলাম যে 1 নাম্বার প্রান্তে যে কারেন্ট হবে আর 2 নাম্বার প্রান্তে যে কারেন্ট হবে তার মানটা কিন্তু কনস্ট্যান্ট হবে, অর্থাৎ I1 ইজ ইকুয়াল টু I2 হবে। এখন পরিষ্কার দেখতে পাচ্ছি যে 1 নাম্বার প্রান্তের ক্রস সেকশন এরিয়া কম, 2 নাম্বার প্রান্তের ক্রস সেকশন এরিয়া বেশি, অর্থাৎ A1 গ্রেটার দেন A2, সরি A1 লেস দেন A2। যেহেতু A1 এর মানটা ছোট A2 থেকে, আর আমরা জানি কারেন্ট ডেন্সিটি J ইজ ইকুয়াল টু হচ্ছে I/A। যেহেতু দুটো প্রান্ততে I কনস্ট্যান্ট, I যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে এর সঙ্গে A এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যেখানে এরিয়া অফ ক্রস সেকশন কম সেইখানে কারেন্ট ডেন্সিটির মান বেশি হবে, অর্থাৎ 1 নাম্বার প্রান্তে কারেন্ট ডেন্সিটির মান বেশি হবে আর 2 নাম্বার প্রান্তে কারেন্ট ডেন্সিটির মান কম হবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম অতএব J1 ইজ গ্রেটার দেন J2, ঠিক আছে। তাহলে 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার কনক্লুশন, এটা হচ্ছে আরেক নাম্বার কনক্লুশন। এবারে তোমাকে কম্পেয়ার করতে হবে ইলেকট্রিক ফিল্ড 1 নাম্বার প্রান্তে কত আছে আর 2 নাম্বার প্রান্তে কত আছে। আমরা এর আগের ভিডিওতে আমরা কুলম্বস ল ইন মাইক্রোস্কোপিক ফর্ম ডিসকাস করেছিলাম। কুলম্বস ল ইন মাইক্রোস্কোপিক ফর্ম কি ছিল? কারেন্ট ডেন্সিটি J ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু E ডিসকাস করেছিলাম। তো সিগমা তো কোনো একটা পরিবাহীর কন্ডাক্টিভিটিকে রিপ্রেজেন্ট করে। তো কোনো একটা স্পেসিফিক কন্ডাক্টরের জন্য সিগমা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। সিগমা ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে জে এর সঙ্গে ই এর কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যে প্রান্ততে জে এর মান বেশি সেই প্রান্ততে ইলেকট্রিক ফিল্ডের মানও বেশি। যেহেতু 1 নাম্বার প্রান্তে জে এর মান বেশি তাই জন্য 1 নাম্বার প্রান্তে ইলেকট্রিক ফিল্ডের মানটাও বেশি। তাহলে এখান থেকে বলতে পারি অতএব E1 ইজ গ্রেটার দেন E2। এবারে আমাকে কম্পেয়ার করতে হবে ড্রিফট ভেলোসিটি কোন প্রান্তে বেশি হবে কোন প্রান্তে কম হবে। আমরা লক্ষ্য করে দেখো আমরা ড্রিফট ভেলোসিটি পড়েছিলাম I ইজ ইকুয়াল টু NEAVD-তে, ঠিক আছে। আমরা ড্রিফট ভেলোসিটির সাথে কারেন্টের রিলেশন ছিল একটা, I ইজ ইকুয়াল টু NEAVD পড়েছিলাম। এখন I তো কনস্ট্যান্ট, যেহেতু দরকার নেই, দেখো I এর মান কনস্ট্যান্ট, মনে মনে কেটে দেবো, N এর মান কনস্ট্যান্ট, E এর মান কনস্ট্যান্ট, তাহলে A ইন্টু VD ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখান থেকে বুঝতে পারলাম A ইন্টু VD ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর যদি A ইন্টু VD ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় তাহলে এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে ড্রিফট ভেলোসিটির সঙ্গে এরিয়া অফ ক্রস সেকশনের ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখতে পাচ্ছি। তার মানে যেখানে এরিয়া অফ ক্রস সেকশন বেশি, সেখানে ড্রিফট ভেলোসিটি কম হবে, অর্থাৎ 2 নম্বর প্রান্ততে ড্রিফট ভেলোসিটি কম হবে আর 1 নম্বর প্রান্ততে ড্রিফট ভেলোসিটি বেশি হবে। তার মানে এখান থেকে বুঝতে পারলাম ড্রিফট ভেলোসিটি অ্যাট 1
ইজ গ্রেটার দেন ড্রিফট ভেলোসিটি অ্যাট 2। ঠিক আছে, তাহলে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে, নোট ডাউন করো। এবারে আমাদেরকে পড়তে হবে মোবিলিটি। মোবিলিটিকে বাংলায় কি বলে? সচলতা। এখন সচলতা কথাটা কোথা থেকে উঠে আসছে তুমি লক্ষ্য করে দেখো যে কোনো একটা কন্ডাক্টরে যখন তুমি ইলেকট্রিক ফিল্ড প্রোভাইড করেছো উইথ দ্য হেল্প অফ পোটেনশিয়াল ডিফারেন্স, যখন তুমি কোনো একটা কন্ডাক্টরের দুটো প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করেছো, স্বাভাবিক পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করার জন্য ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। আর যখন ইলেকট্রিক ফিল্ড কাজ করছে তখন ওই পরিবাহীর বা ওই কন্ডাক্টরের যে ফ্রি ইলেকট্রনগুলো ছিল সেই ইলেকট্রনগুলো কোনো একটা স্পেসিফিক ডাইরেকশন বরাবর মুভ করতে শুরু করলো। আর কোনো একটা স্পেসিফিক ডাইরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে যে এভারেজ ভেলোসিটি নিয়ে ফ্রি ইলেকট্রনগুলো মুভ করে সেটাকে ড্রিফট ভেলোসিটি বলা হয়। এখন তুমি লক্ষ্য করে দেখো, যদি আমি এই ইলেকট্রিক ফিল্ডের মানটা বাড়াই তাহলে স্বাভাবিক ওই স্পেসিফিক ডাইরেকশানে বা কোনো একটা স্পেসিফিক ডাইরেকশানে যদি ইলেকট্রিক ফিল্ডের মান বাড়াই তাহলে কোনো একটা স্পেসিফিক ডাইরেকশানে ফ্রি ইলেকট্রনের যে এভারেজ ভেলোসিটি বা ড্রিফট ভেলোসিটি এর মানটা তো বৃদ্ধি পাবে। তার মানে যত বেশি ড্রিফট ভেলোসিটি বাড়াবো যত বেশি ইলেকট্রিক ফিল্ড বাড়াবো তত বেশি ড্রিফট ভেলোসিটি ইনক্রিজ করবে। তার মানে এখান থেকে বুঝতে পারলাম যে ড্রিফট ভেলোসিটি ভি এর সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। আর আমরা তো জানি যে ভি ইজ ইকুয়াল টু কত হয়? ভি ইজ ইকুয়াল টু হয় তোমার স্মল ই ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাউ। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু টাউ বাই এম ইন্টু ইলেকট্রিক ফিল্ড ই, এটা বলতে পারি। এইখান থেকেই তো বলতে পারি যে ভি ইজ ইকুয়াল টু, লক্ষ্য করে দেখো টাউ এটা তো রিল্যাক্সেশন টাইম বলে, ইটা তো চার্জ অফ ইলেকট্রন আর এম তো মাস অফ ইলেকট্রন। তার মানে ই টাউ আর এম এগুলো তো কনস্ট্যান্ট না? এই যে এই রাশিগুলো এগুলো তো কনস্ট্যান্ট কোনো একটা গিভেন কন্ডাক্টরের জন্য, কনস্ট্যান্ট ফর given conductor at given টেম্পারেচার। কোনো একটা গিভেন টেম্পারেচারে কোনো একটা গিভেন কন্ডাক্টরের জন্য ই টাউ এম এগুলো তো কনস্ট্যান্ট। এখন টেম্পারেচার কথাটা লিখেছি কেন? যত বেশি টেম্পারেচার বাড়বে তত বেশি ইলেকট্রনের থার্মাল স্পিড বাড়বে। থার্মাল স্পিড বাড়লে ধাক্কা বেশি খাবে, ধাক্কা যদি বেশি খায় তাহলে স্বাভাবিক রিল্যাক্সেশন টাইম তো কমে যাবে। তো যাই হোক, এইটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে যেটাকে আমি মিউ দিয়ে প্রকাশ করব, মিউ ই। আর এই মিউটাকেই বলা হচ্ছে সচলতা। এই মিউটাকেই বলা হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু মোবিলিটি বা সচলতা, মোবিলিটি অফ ইলেকট্রন। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে মোবিলিটি অফ ইলেকট্রন। তো তুমি লক্ষ্য করে দেখতে পাচ্ছ যদি আমি কোনো একটা কন্ডাক্টরের মধ্যে কোনো একটা স্পেসিফিক ডাইরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ডের মান যদি বাড়াই তাহলে স্বাভাবিক ড্রিফট ভেলোসিটি তো ইনক্রিজ করবে। এই ড্রিফট ভেলোসিটি ভি এর সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের সমানুপাতিক সম্পর্ক। আর এই সমানুপাতিক চিহ্নটা যদি তুলতে যাই তাহলে ভি ইজ ইকুয়াল টু কোনো একটা কনস্ট্যান্ট আসবে যেটাকে মিউ বলছি, মিউ ইন্টু ই। আর এই মিউটাকেই বলা হচ্ছে মোবিলিটি। আর এই মিউ এর মানটা কত হলো সেটা আমরা দেখলাম। তাহলে মিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে স্মল ই ইন্টু টাউ বাই এম, আর এটাকে বলা হচ্ছে মোবিলিটি। আর মিউ এর একক কি হবে? লক্ষ্য করে দেখো, মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই ই। এখন ভি এর একক এসআই পদ্ধতিতে কি হবে? ভি এর একক এসআই, ভি মানে তো বেগ, তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। আর ই এর একক এসআই পদ্ধতিতে কি হবে? ভোল্ট পার মিটার, ভোল্ট ইন্টু মিটার। তাহলে দাঁড়ালো একক কি দাঁড়াচ্ছে? একক দাঁড়াচ্ছে মিটার স্কোয়ার, সেকেন্ড টু দ্য পাওয়ার -1, ভোল্ট টু দ্য পাওয়ার -1। এটাই হচ্ছে একক। বোঝা গেছে? এটাই হচ্ছে একক, এটা হচ্ছে ইউনিট অফ মিউ। ঠিক আছে, চলো নোট ডাউন করে নাও।
এর আগের লেকচারে আমি তোমাদের ওহমস ল এর ডেরিভেশনটা করে দেখিয়েছিলাম। সেখানে দেখেছিলাম যে ভি ইজ ইকুয়াল টু আই আর হয়, এটাই তো ওহমস ল ছিল, ভি ইজ ইকুয়াল টু আই আর হয়। এখন ভিটা কি? ভি হচ্ছে কন্ডাক্টরের দুটো প্রান্তে তুমি কতটা ভোল্টেজ ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করেছো। আইটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করার জন্য ওই কন্ডাক্টরের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। আর আরটা কি? আরটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে তোমরা খুব ভালো করে জানো, কোনো একটা পরিবাহীর মধ্যে কারেন্ট যাওয়ার সময় ওই পরিবাহীটা কারেন্ট এর যাওয়ার বিরুদ্ধে যে বাধা বল দেয় সেটাকেই তো আমরা রেজিস্ট্যান্স বলি। তো লক্ষ্য করে দেখো, এখানে আমরা সেটাও দেখেছিলাম যে ভি ইজ ইকুয়াল টু আর এর জায়গায় আমরা লিখব রো, আর এর জায়গায় আমরা লিখব রো ইন্টু এল ডিভাইডেড বাই এ ইন্টু আই হয়। অর্থাৎ রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল ডিভাইডেড বাই এ হবে। এখন রো মানে কি? রো মানে ছিল রেজিস্টিভিটি, রো মানে ছিল রেজিস্টিভিটি, যেটা হচ্ছে 1 বাই সিগমা। আর সিগমাটা কি ছিল? সিগমা ছিল তোমার কন্ডাক্টিভিটি, সিগমা ইজ ইকুয়াল টু ছিল কন্ডাক্টিভিটি। এলটা কি ছিল? লেন্থ অফ দ্য কন্ডাক্টর। আর এটা কি ছিল? এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর। এটাকে আমি শুধু লেন্থ লিখে রাখছি, লেন্থ বা দৈর্ঘ্য। আর এ মানে হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন। দেখো, রেজিস্ট্যান্স তো রেজিস্টিভিটি এর উপর ডিপেন্ড করে। এখন রেজিস্টিভিটি সিগমার উপরে ডিপেন্ড করে। সিগমা মানে কন্ডাক্টিভিটি, আর কন্ডাক্টিভিটির মান আমরা আগের লেকচারে দেখেছিলাম, কন্ডাক্টিভিটির মান হয় এন ইন্টু ই স্কোয়ার ইন্টু টাউ ডিভাইডেড বাই এম। এটা আমরা দেখেছিলাম। যারা যারা মনে আছে তাদের ভালো, আর যারা যারা মনে নেই একটু খাতাটা খুলে রিভাইজ করে নিতে পারো। তাহলে রেজিস্টিভিটি হচ্ছে মিডিয়াম ডিপেন্ডেন্ট টার্ম। তাহলে রো ডিপেন্ডস অন মিডিয়াম, ডিপেন্ডস অন মিডিয়াম অ্যান্ড টেম্পারেচার অবভিয়াসলি, অ্যান্ড টেম্পারেচার। কেন টেম্পারেচার? কারণ টেম্পারেচার যদি বাড়ে তাহলে থার্মাল স্পিড বাড়বে, আর থার্মাল স্পিড যদি বাড়ে তাহলে কলিজন বাড়বে, আর কলিজন যদি বাড়ে তাহলে রিল্যাক্সেশন টাইমটা কমে যাবে। কারণ টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে রিল্যাক্সেশন টাইম কমে যাবে। রিল্যাক্সেশন টাইম কমে গেলে সিগমার মানটা কমে যাবে, সিগমার মানটা কমে যাবে। আর সিগমার মান যদি কমে যায় তাহলে রেজিস্টিভিটির মানটা কিন্তু বেড়ে যাবে। রেজিস্টিভিটি বাড়লে কি হবে? রেজিস্ট্যান্সের মানটা বেড়ে যাবে। এগুলো খেয়াল রাখতে হবে। আর কোনো একটা স্পেসিফিক কন্ডাক্টরের জন্য কি হবে? লেন্থটা কনস্ট্যান্ট থাকে, আর কোনো একটা স্পেসিফিক কন্ডাক্টরের জন্য এরিয়া অফ ক্রস সেকশন কনস্ট্যান্ট থাকবে। তার মানে এইগুলো কোনো একটা স্পেসিফিক কন্ডাক্টরের জন্য কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। তাহলে ঘটনা হচ্ছে কোনো একটা স্পেসিফিক মেটেরিয়াল, তার মানে মেটেরিয়াল যদি স্পেসিফিক হয়, ফর স্পেসিফিক material and specific temperature, for specific material and specific temperature and for specific conductor, and for specific conductor। স্পেসিফিক মেটেরিয়াল কথাটা, স্পেসিফিক মেটেরিয়াল অ্যান্ড স্পেসিফিক টেম্পারেচার কথাটা বললাম কেন? কারণ রেজিস্টিভিটি রোটাকে কনস্ট্যান্ট রাখার জন্য। স্পেসিফিক কন্ডাক্টর কেন বললাম? যদি কন্ডাক্টর স্পেসিফিক হয় তবেই না এল আর এটা কনস্ট্যান্ট হবে ওই স্পেসিফিক কন্ডাক্টরের জন্য। স্পেসিফিক কন্ডাক্টর বললাম কারণ স্পেসিফিক কন্ডাক্টর যদি হয় তবেই না এল কনস্ট্যান্ট থাকবে আর এ কনস্ট্যান্ট থাকবে। এটার জন্য এল অ্যান্ড এ এগুলো কনস্ট্যান্টের মতো বিহেভ হবে। স্পেসিফিক কন্ডাক্টর হলে এটাই তবে না এগুলো কনস্ট্যান্ট হবে। আর এটা হলে তবেই না রোটা কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, তার মানে এইখান থেকে বুঝতে পারলাম ফর স্পেসিফিক মেটেরিয়াল অ্যান্ড স্পেসিফিক টেম্পারেচার অ্যান্ড ফর স্পেসিফিক কন্ডাক্টর আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে ভি প্রপোর্শনাল টু আই হবে।
ভি ভার্সেস আই যদি কার্ভ ড্র করো তাহলে তুমি একটা স্ট্রেট লাইন কার্ভ পাবে। আর যে সমস্ত পরিবাহী এই সূত্রটাকে মেনে চলে সেইগুলোকে বলা হয় ওহমিক কন্ডাক্টর। যে সমস্ত পরিবাহী এই সূত্রকে মেনে চলবে সেগুলোকে বলা হচ্ছে ওহমিক কন্ডাক্টর। আর ওহমিক কন্ডাক্টর কি হবে? ওহমস লকে ফলো করবে। ওহমস ল ফলো ওহমস ল। ঠিক আছে, এবারে কার্ভ কেমন হবে আমি করে দেখাচ্ছি, আগে এটা এতটা নোট ডাউন করো। তাহলে দেখো, যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলবে অর্থাৎ ভি প্রপোর্শনাল টু আই সম্পর্কটা মেনে চলবে সেগুলোকে ওহমিক কন্ডাক্টর বলা হবে। অর্থাৎ ভি ভার্সেস আই কার্ভটা কিন্তু এই ক্ষেত্রে স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, তাহলে ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে ভি ভার্সেস আই কার্ভটা কিন্তু স্ট্রেট লাইন হবে। তো স্বাভাবিক এইরকম যদি কোনো যদি পরিবাহীর ভোল্টেজ ভার্সেস কারেন্ট এই কার্ভটা যদি স্ট্রেট লাইন হয় তাহলে সেটা ওহমিক কন্ডাক্টর হবে। এখন তুমি যদি ভি ভার্সেস আই কার্ভে যদি স্লোপ ড্র করো, ধরো এরকম যদি স্লোপ ড্র করো তাহলে এটা হয়ে যাচ্ছে ভি, ডেল্টা ভি বলতে পারো বা ভি বলতে পারো। ঠিক আছে, এটা ভি ধরো না, এটাকে ডেল্টা ভি ধরতে পারো, ছেড়ে দাও, আমি এতটা টানলাম না। এটাকে ডেল্টা আই লিখতে পারো, এটাকে ডেল্টা আই লিখতে পারো। তাহলে রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু কি হবে? ডেল্টা ভি বাই ডেল্টা আই। এখন তুমি যেহেতু স্ট্রেট লাইন কার্ভ, তুমি এই স্ট্রেট লাইনের যে কোনো পয়েন্টে তুমি স্লোপ বের করো, আর এর মানটা কিন্তু কনস্ট্যান্ট হবে, আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। কিন্তু শর্ত কি ছিল? শর্ত ছিল টেম্পারেচার কনস্ট্যান্ট হতে হবে, আর পরিবাহীটাকে একটা স্পেসিফিক পরিবাহী হতে হবে, আর পরিবাহীর মেটেরিয়ালটা কিন্তু কনস্ট্যান্ট হতে হবে। মেটেরিয়ালটা কিন্তু ধরো লোহার তার হলে লোহার তারই হতে হবে, অ্যালুমিনিয়ামের তার হলে অ্যালুমিনিয়ামের তারই হতে হবে। তো এই শর্তগুলো যদি মেনে চলে, যদি এই শর্তগুলো যদি উপস্থিত থাকে, অর্থাৎ টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় কোনো নির্দিষ্ট পরিবাহীর জন্য, কোনো নির্দিষ্ট মেটেরিয়ালের পরিবাহীর জন্য, ভি ভার্সেস আই কার্ভ স্ট্রেট লাইন হবে আর সেটা ওহমিক কন্ডাক্টর হবে। কিন্তু যে সমস্ত পরিবাহী ওহমস লকে মেনে চলবে না, অর্থাৎ কার্ভ স্ট্রেট লাইন হবে না, ধরো কার্ভটা এরকম বাঁকা পাতের হলো, এরকম বাঁকা টাইপের হলো, ঠিক আছে, তুমি দেখো না। আচ্ছা, এক কাজ করি, দাঁড়াও, এটাকে একটু এরকম করে বাঁকিয়ে করি। তুমি লক্ষ্য করে দেখো, এইখানে রেজিস্ট্যান্স যা ছিল স্বাভাবিক, এই জায়গাতে রেজিস্ট্যান্স সেটা নেই কিন্তু। আর তুমি লক্ষ্য করে দেখো, এইখানে কিন্তু ভোল্টেজ বাড়ছিল, কারেন্টও বাড়ছিল, কিন্তু এই জায়গাতে কারেন্ট ভোল্টেজ বাড়ছে কিন্তু কারেন্টের মান কমছে। তার মানে এইখানে রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু হচ্ছে পজিটিভ, এইখানে আর ইজ ইকুয়াল টু আবার নেগেটিভ। ইজ ইকুয়াল টু দেবো না, আর নেগেটিভ হবে, এখানে আর পজিটিভ হবে, দেখতে পাচ্ছ? তাহলে এই জায়গাতে আর পজিটিভ, এই জায়গাতে আর নেগেটিভ, অর্থাৎ এই জায়গাতে যখন ভোল্টেজের মান বাড়ছে কারেন্টের মান কমছে, তাহলে এইটা হয়ে গেল নন ওহমিক কন্ডাক্টর, এটা হয়ে গেল নন ওহমিক কন্ডাক্টর, এটা হয়ে গেল ওহমিক কন্ডাক্টর। এটা হচ্ছে আমি যে এইখানে যে কার্ভ ড্র করব সেটা হচ্ছে সেমি কন্ডাক্টরের জন্য, পিএন ডায়োডের জন্য, তোমাদেরকে ইলেকট্রনিক সেকশনে করানো হবে। তো কার্ভ দেখতে কেমন হয়? এরকম টাইপের দেখতে হয়, এইরকম টাইপের দেখতে হয়। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের জন্য, এটা রিভার্স বায়াসের জন্য, পরে করাবো, চিন্তা করার কোনো দরকার নেই। তো তুমি এইখানে লক্ষ্য করে দেখো, এইখানে কিন্তু রেজিস্ট্যান্স, এইখানে দেখো স্লোপটা বেশি, এই রিজিয়নে দেখো স্লোপটা কিন্তু বেশি, মানে এই রিজিয়নে রেজিস্ট্যান্স বেশি। আবার এই রিজিয়নে দেখো স্লোপের মানটা কিন্তু, ভুল বললাম, স্লোপের মানটা তো এইখানে বেশি, কিন্তু অবশ্যই এটা ভিআই কার্ভ, সরি এটা হচ্ছে ভিআই কার্ভ। এখানে এটা ছিল ভিআই কার্ভ, এটা ছিল এখানে আইভি কার্ভ, ঠিক আছে? একটু ডাউট হবে তোমাদেরকে এটা অবশ্যই ইলেকট্রনিক সেকশনে করানো হবে, ঠিক আছে? তুমি এটুকু লক্ষ্য করে দেখো, রেজিস্ট্যান্স মানে কি? রেজিস্ট্যান্স মানে হচ্ছে ভোল্টেজ বাই কারেন্ট। তার মানে
যদি অল্প ভোল্টেজে কারেন্টের মানটা বেশি পাই, যদি ভোল্টেজের মান কম হয় কারেন্টের মান বেশি হয়, তাহলে রেজিস্ট্যান্সের মান কম হবে। তুমি লক্ষ্য করে দেখো এই জায়গাতে ভোল্টেজের চেঞ্জটা, এই জায়গাটা লক্ষ্য করে দেখো, এই জায়গাটা লক্ষ্য করে দেখো, ভোল্টেজের চেঞ্জটা মাত্র এইটুকু করেছি, ডেল্টা ভিটা মাত্র এইটুকু হয়েছে, কিন্তু ডেল্টা এটা কত বড় হয়েছে দেখো, এটা হচ্ছে ডেল্টা আই। তাহলে রেজিস্ট্যান্সের মান এখানে হবে ডেল্টা ভি বাই ডেল্টা আই। অবশ্যই ডেল্টা ভি এর মানটা অনেক কম, ডেল্টা আই এর মান অনেক বেশি, অর্থাৎ রেজিস্ট্যান্সের মান ভেরি স্মল, এখানে ভেরি স্মল। আবার এই রিজিয়নে দেখো ভোল্টেজের মান কত বাড়িয়েছে কিন্তু কারেন্টের মানটা কত কমেছে। তুমি এই রিজিয়নটা লক্ষ্য করে দেখো না, ভোল্টেজের মানটা কত বেশি করেছি, তা সত্ত্বেও কারেন্ট কত কম পেয়েছি। তার মানে এই রিজিয়নে রেজিস্ট্যান্সটা বেশি, এই রিজিয়নে রেজিস্ট্যান্সটা কম। এটা এখানে লিখছি না, এটা এখানে লিখছি। এই রিজিয়নে রেজিস্ট্যান্সের মানটা কতটা কম। তো এইখানে কি হচ্ছে, রেজিস্ট্যান্স কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তাই জন্য এটা হচ্ছে নন ওহমিক কন্ডাক্টর, ঠিক আছে।